আলাইকুম উপস্থিত সুধী। আমি আজকে যে দাবিটি নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকে আমি দাঁড়িয়েছি এখানে, যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল 4টি গুরুত্বপূর্ণ বড় রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। সেখানে নির্বাচন নিয়ে সর্বোপরি কেমন বাংলাদেশ চাই বা আমরা আসলে বাংলাদেশটার জন্য কি কি সংস্কার করতে পারি এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল, বৈঠক হয়েছিল। কিন্তু আমার একটি আক্ষেপ হচ্ছে, আমি গত 12ই নভেম্বরে আমার একটি স্মারকলিপি আমি জমা দিয়েছিলাম, যেখানে 18 কোটি মানুষের প্রতিনিধিত্বমূলক আচরণ থেকে আমি 80টি দাবির স্মারকলিপি স্বরূপ আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সবসময় বলেছেন যে আমরা জনসাধারণের সাথেও কথা বলবো, তাদের থেকেও আমরা মতামত নেব, তারা কেমন বাংলাদেশ চায়, তাদের সংস্কারের জায়গাটি কোথায়। কিন্তু আমি যে 12ই নভেম্বরে এই কাগজটি জমা দিয়ে আসলাম এবং আমি তার সাথে সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম, আমি কাগজটি আপনাদেরকে দেখাবো। তো এখনো পর্যন্ত এই ফেব্রুয়ারির আজকে 17 তারিখ, কিন্তু এই ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত আমি সেই কার্যালয় থেকে বা প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো ধরনের প্রতি উত্তর পাইনি যে হ্যাঁ তিনি আসলেই জনগণের একজন প্রতিনিধির সাথে কথা বলতে চান। তো এই কারণে আমি লিখেছি আজকে যে পেট নীতি যারা করে তাদের সাথে তো আপনি ঠিকই বসলেন, যারা রাজনীতির 12টা বাজিয়েছেন এবং এখনও বাজিয়ে যাচ্ছেন, কিন্তু রাজনীতির যে প্রাণ আমরা জনগণ, সেই জনগণের সাথে আপনি কি কখনো বসেছেন? আমরা কি চাই, তারা কি চায়, আপনারা কখনো জানতে চেয়েছেন? এটাই আমার আজকের মূল বক্তব্য। এখন আপনাদেরকে আমি আমার স্মারকলিপিটা একটু দেখাতে চাই। সেই স্মারকলিপিটার মধ্যে 80টি দাবি আছে বিভিন্ন মন্ত্রণালয় মিলিয়ে, এবং এখানে আমি একাই তো আমার মন্তব্যগুলো তুলে ধরেছি। তো আশা করি এগুলো সবার মধ্যেই চাওয়া পাওয়া আছে এগুলো। তারপরেও আমি আমার ফেসবুকের পার্সোনাল প্রোফাইল থেকে আমি একটি পোস্ট করেছিলাম যে এই দাবিগুলোর বাহিরেও যদি কেউ কোনো দাবি করে থাকেন বা কারো কোনো দাবি থাকে, তাহলে আমি সেই দাবিগুলো এটার সাথে সংযুক্ত করে দেব। কিন্তু কোনো মানুষ সেভাবে এগিয়ে আসেনি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একা, আমার আশেপাশে কিন্তু কেউ নেই। তো আমি বিগত 2022 সাল থেকে একাই পথ চলছি, একাই সংগ্রাম করছি, আগামীতেও একাই করে যাব। দাবিগুলো বললে এটা ধরতে হবে। আচ্ছা, দাবিগুলোর মধ্যে আমার প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আইন পরিশুদ্ধ করতে হবে। আইন মন্ত্রণালয়ের নীতিমালাগুলোকে সংশোধন, সংস্কার, প্রয়োজনে পরিবর্ধন, প্রয়োজনে পরিবর্জন করতে হবে এবং ওই নীতিমালার ভিত্তিতে দেশের প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত করতে হবে। সবার আগে দুদককে দুর্নীতিমুক্ত করতে হবে। দুদক যখন দুর্নীতিমুক্ত হয়ে যাবে তখন প্রতিটি মন্ত্রণালয়কেই দুর্নীতিমুক্ত করা সম্ভব। পাশাপাশি আমাদের দেশের জনগণকেও রুখে দাঁড়াতে হবে। সবাই যেইখানেই অন্যায় দেখবেন, দুর্নীতি দেখবেন, রুখে দাঁড়াতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে ব্যাপকভাবে পরিবর্তন করতে হবে। শিক্ষা যেহেতু আমাদের জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, আন্তর্জাতিক পর্যায়ে, তাহলে দেখা যাবে আমাদের দেশটা গঠন হবে। শিক্ষকদের বেতন যদি বৃদ্ধি করা হয়, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, তাহলে বাংলাদেশে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে গাইড বাণিজ্য বন্ধ করতে হবে। আচ্ছা, তারপর এই যে আমাদের ফুটপাতে বিশৃঙ্খলভাবে কিন্তু অনেক বাজার বসে যায়। আমি এখন যে হেঁটে আসছিলাম আমার বাসা থেকে, আমার আসতে খুব কষ্ট হচ্ছিল। প্রত্যেকটা ফুটপাত বন্ধ, তাহলে পথচারীরা আমরা ফুটপাত ব্যবহার করতে পারি। এই ফুটপাতটা যে ব্যবহার করতে পারি না, এটাও কিন্তু পরিবেশের মধ্যে একটা প্রভাব ফেলে। তারপর আপনাদের আরও আছে, যেমন ধরেন আমরা যারা ব্যবসায়ীরা আছি, বাংলাদেশে যে ব্যবসায়ীরা আছে, আমি একজন উদ্যোক্তা, তো আমিও একজন ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়ের অনেক সেক্টর আজকে নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে ফেসবুকের কারণে এবং বিভিন্ন ব্লগারদের কারণে। তো সেটা নিয়েও আমি আলাদাভাবে কথা বলবো। আমি প্রতিটা সমস্যা নিয়ে আলাদাভাবে কথা বলবো, কিন্তু আজকে আমি সমন্বিতভাবে বলছি। এছাড়া আপনারা দেখেন বাংলাদেশে পথশিশু অনেক, ভিক্ষুক অনেক, তারপর
করে আপনারা যাদেরকে হিজড়া বলে সম্বোধন করেন, আমি তাদেরকে বৃহন্নলা বলে সম্মানিত করি। এই তিনটি দলকে নিয়ে কেউ কখনো বাংলাদেশে ভাবে না। এই তিনটি শ্রেণীকে যদি নিয়ে চিন্তা করা যায় এবং এই তিনটা শ্রেণীর মানুষদেরকে যদি সংস্কার করা যায়, বাংলাদেশের সকল বেকারদেরকে যদি চাকরি দেওয়া যায়, তাহলে আমাদের দেশটা সুন্দরভাবে সমৃদ্ধ হবে। আচ্ছা, তারপরে আরো দাবি আছে। আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পরিবেশ। এই পরিবেশের কথাটা দিয়ে আমি শেষ করব। আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি যে সেন্ট মার্টিন নিয়ে খুব বেশি চিন্তিত, যে সেন্ট মার্টিনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এই হচ্ছে। ঠিক আছে, আমরা নিজেরাও যখন কক্সবাজার যাই, সেন্ট মার্টিনে যখন গিয়েছি, আমরা পরিবেশ নোংরা পেয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু এইখানে আপনারা একটু নোটিস করে একটু ক্যামেরাতে দেখান, এই জায়গায় কতজন থুতু ফেলেছে, পানির পিক ফেলেছে। এগুলো কি পরিবেশ নষ্ট করে না? একজন ধূমপায়ী, সে প্রকাশ্যে ধূমপান করছে, আমি তো ধূমপায়ী না, তাহলে আমি কেন তার জন্য ক্ষতিগ্রস্ত হব? একটা স্মোকিং জোন কেন এখনো বাংলাদেশে 6 মাসে নির্মাণ করা সম্ভব হয়নি? তাহলে পরিবেশ কি শুধু সেন্ট মার্টিন দ্বারা সীমাবদ্ধ? পরিবেশের আরো উপাদান আছে। এই যে আপনার বাসগুলো যাচ্ছে, এই বাসগুলো কোনোটার কি ফিটনেস আছে? ফিটনেসবিহীন একটা বাসের ধোঁয়া পরিবেশকে নষ্ট করছে, সেটা নিয়ে কি তার কোনো মাথা ব্যথা আছে? গাড়ির হর্নের কারণে আমার কান স্তব্ধ হয়ে যায়। আমি প্রতিবাদ করলে আমাকে একটা বাজে গালি দিয়েছে একদিন এক বাইকার। আমি বাইকারকে বলেছি যে আর্মি রাস্তা আটকেছে, আপনি কেন অযথা হর্ন বাজাচ্ছেন? সে আমাকে একদম, আমি গালিটি বলছি, আপনারা এটাকে একটুই করে নেবেন, আপনি খান কি মহিলা, এই কথাটা আমাকে বলা হয়েছে। একজন বাইকারের কিভাবে সাহস হয় যে আমার কানে হর্ন আমি শুনবো না, সেটা আমি প্রতিবাদ করতেই পারি, সে তো আমাকে একটা গালি দিতে পারে না, কারণ আমি মায়ের জাতি, সেও কোনো মায়ের গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছে। তো এই যদি আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি হয়, তাহলে আমরা কিভাবে সুন্দর করে বাঁচবো? আর আপনারা যে ছাত্র সমাজ যারা চেয়েছেন যে কেমন বাংলাদেশ দেখতে চাই, কেমন বাংলাদেশ দেখতে চান, হ্যাঁ, এই পদক্ষেপটি আরো 6 মাস আগে নেওয়া উচিত ছিল। 6 মাস আগে থেকে নিলে আজকে আমার এই ব্যানার নিয়ে দাঁড়াতে হতো না যে প্রধান উপদেষ্টা কবে আমাদের জনপ্রতিনিধিদের সাথে কথা বলবে। এইটাই আমার বলার বক্তব্য ছিল। আমি শেখ মহসিনা বুশরা। আমি আগে একজন চাকরিজীবী ছিলাম, বর্তমানে আমি একজন ব্যবসায়ী। তবে আমি এখন যেহেতু প্রায় রাজনীতি নিয়ে কথা বলি, তাই আমি নিজেকে একজন রাজনৈতিক সমালোচক হিসেবেই পরিচয় দিচ্ছি। ধন্যবাদ।